নমস্কার। নকশিখাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম হারানো সুর। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দন্তুর নাকি কদাচিৎ মূর্খ হয়, শাস্ত্রবাণী। ননিপাল এই কদাচিৎ পর্যায়ভুক্ত। কিন্তু বুদ্ধি তাহার যেরূপ প্রখর ও সূক্ষ্ম, তাহাতে সুযোগ পাইলে সে যে শাস্ত্রবাণী সফল করিতে পারিত তাহা ঠিক। কিন্তু সূক্ষ্ম সূচ পাহাড়ের গহ্বরে খাপও খায় না, খেয়েও পায় না। ননির সূক্ষ্ম বুদ্ধি বিরাট সংসার গহ্বরে ঠিক তেমনিভাবেই খাপও খাইত না, খেয়েও পাইত না। সূক্ষ্ম শিল্পকার্য কিন্তু তাহার তীক্ষ্ণ বুদ্ধি ছিন্নবাসে সূক্ষ্ম সূচের মতোই খাপিয়া যাইত। শিল্পকার্যে তাহার নৈপুণ্য ছিল চমৎকার, কিন্তু এই নৈপুণ্য কোনো গ্রহ বৈগুণ্য হেতু কিনা জানি না, শুধু অকাজেই প্রকাশ পাইত। সংসারে একদল লোক আছে, সুস্থ সবল দেহ, জোর করিয়া বেগার খাটাও খাটিবে, কিন্তু স্বেচ্ছায় খাটিয়া উপার্জন করা তাহাদের ধাতে সয় না। ননির বুদ্ধিটা ওই দলের। বারোয়ারি প্রতিমার জন্য ডাকসাজ সে তৈয়ার করিতে পারে, কিন্তু ডাকসাজের ব্যবসায়ের কথায় কর্ণপাত করে না। ওইরূপে বাউলের একতারা দেখিয়া একতারা, সাঁওতালদের বাঁশি দেখিয়া বাঁশি তৈয়ার করিতেই তাহার এই নৈপুণ্য অপদেবতার উপসর্গটি যোগে ব্যয়িত হইত। লোকে বলিত, শুধু ওই উপসর্গটিই নয়, দেবতাটি সমেত তাহার ঘাড়ে চাপিয়াছে। কারণ দেশশুদ্ধ লোকের জমিতে যখন ধান্য শীর্ষ স্বর্ণে সুধায় অবনমিত, তখন ননির জমিতে ফুল ফলহীন কোনো উৎকট বৃক্ষের রুক্ষ শীর্ষ ননির অধিকারিত্বের পরিচয় দিত। লোকে বলে, এ কি ভালো হচ্ছে ননি? ননি তখন অদ্ভুত মুখভঙ্গি করিয়া বক্তার মুখের কাছে হাত নাড়িয়া বুক বাজাইয়া গাহিয়া ওঠে, এ তোমার ভালো তোমাতে থাক, আমায় তো তার ভাগ দেবে না, এ তোমার ভালো। মোট কথা, বিশ্লেষণ করিয়া দেখিলে বোঝা যায়, মধুর চেয়ে মাধুর্যের দিকেই তাহার আসক্তিটা ছিল অতিরিক্ত। তাই লোকে যখন শস্যের চাষ করে তখন সে ফুলের বাগান করে, আর লোকে যখন হিসাব নিকাশ করে তখন সে বাঁশি বাজায়। লোকে বলে, বাঁশি বাজাইবে ননি। ননি প্রবলতর উৎসাহে বাঁশিতে সুর তোলে। দিনের পর দিন আসে সেই একইভাবে, সেই প্রভাত, সেই সন্ধ্যা, আলো ছায়ায় মাখামাখি, সবই সনাতন, সবই চিরন্তন। কিন্তু মানুষের দিনের পর দিনের সঙ্গে তাহার শৈশব যায়, কৈশোর আসে। কৈশোরের বৃন্তে যৌবনের মঞ্জরি ফুটিয়া ওঠে। নিটল যৌবনের পথ ধরিয়া কুঞ্চনের রেখায় রেখায় বার্ধক্য দেখা দেয়। সুখের হাসি ফুরায়, দুঃখের কান্নার দিন মলিন হয়। মানুষের দিন একভাবে যায় না। ননিরও গেল না। বাল্যে বিবাহিত ননির বালিকা স্ত্রী যুবতী হয়ে আসিয়া একদিন ঘর জুড়িয়া বসিল। সেই দিনই ননির হাত হইতে একতারা খসিল, অধর প্রান্ত হইতে বাঁশি নামিল। না নামিলে উপায় কি? একতারার ঝঙ্কার পথের উপরেই বাজে ভালো। বাঁশির সুর বনে উপবনেই ভালো জমে, কিন্তু বদ্ধতার গৃহকোণে গানও কাঁদে, গায়কেরও জমে না। মুক্তির আনন্দ বন্ধনের মধ্যে বিকাশ পায় না। নামাইতে ইচ্ছা ননির ছিল না, কিন্তু পত্নী গিরি কোমলাঙ্গী তন্নি হইলে কি হয়? রাশির ওজনে গিরির মতোই গুরুভার। তাই গিরি ঘাড়ে চাপিতেই ভারের টলমলানিতে ঘাড় ভাঙিয়া যাইবার উপক্রম হইতেই বেচারা ননি বাঁশি একতারা মাটিতে ফেলিয়া দুই হাতে গিরিকে আঁকড়াইয়া ধরিয়া ঘাড় বাঁচাইতে বাধ্য হইল। ঘটনাটা ঘটিল প্রথম দিনেই, যেদিন গিরি আসিয়া জাঁকিয়া ননির বাড়িতে বসিল সেই দিনই। সকালে ননি গিরিকে বাড়িতে আনিয়াই অভ্যাস মতো পাড়া বেড়াইয়া গুনগুন করিয়া গাহিতে গাহিতে বাড়ি ফিরিল। গিরি রান্না করিতেছিল। ননির ইচ্ছা ছিল বেশ একখানা ভালো পদ গিরিকে শুনাইয়া দেয়, কিন্তু রন্ধনরতা গিরি ঝঙ্কার দিয়া বলিল, মা গো মা, কি মানুষ গো তুমি? গেরস্ত ঘরের এই কি ছিরি?
ঘরে একখানা কাঠকুটো নাই, কিসে রান্নাবান্না হয় বলো তো? ভাগ্যে তবু এইগুলা ছিল, বাঁশের বাঁশি। এত বাঁশি কি হয় সাঁওতালদের ঘরের মতো? ফুল ফেলিয়া কেহ মূলের দিকে তাকায় না। গিরির মুখ ফেলিয়া রন্ধন বা ইন্ধনের দিকেও ননি চাহে নাই। গিরির কথায় কাঠের দিকে চাহিতেই ননি চমকিয়া উঠিল। সর্বনাশ! বাঁশের বোঝা উনানের মুখে, কয়টা জ্বলিতেছে। মাথাটা তাহার দপ করিয়া উঠিল। কিন্তু পরক্ষণেই গিরির যৌবনোজ্জ্বল মুখখানি দেখিয়া তাহার অন্তরটা নরম হইয়া গেল। প্রথম দিনেই ঝগড়াটা ভালো নয় বলিয়া নয়, গিরি জানে না বলিয়া নয়, কি জানি কেন, বোধহয় দাম্পত্য কলহ যে কারণে স্থায়ী হয় না, সেই কারণটা বর্তমানে প্রবলতমভাবে ননিকে আচ্ছন্ন করিয়াছিল। তাই ননি ধীরে ধীরে অগ্রসর হইয়া বাঁশির বোঝা তুলিতে তুলিতে মনকে বুঝাইল, বাঁশি পুড়িল, বাঁশি তো পুড়িল না। গিরির ক্রোধ বহ্নিতে মদনের মতো বাঁশি ভস্ম হইলেও অতনুর মতো সুর তো রহিল, প্রদ্যুম্নের মতো জন্মান্তর লইতে কতক্ষণ। গিরি দেহখানা বাঁকাইয়া ননির দিকে চাহিয়া কহিল, তুলছ যে? ননি ব্যস্তভাবে কহিল, কাঠ আনছি। গিরি কহিল, আনতে আনতে উনুন নিভে যাবে। ননি কহিল, তা বলে বাঁশিগুলো? গিরি কহিল, তা বলে বাঁশিগুলো রাখো বলছি, ওতেই আমি রাঁধব। আমি সব শুনেছি, বাঁশি কাশি বাজিয়ে আর চলবে না, রাখো। গিরি বাঁশির বোঝা ধরিয়া টান মারিয়া কথাটার উপসংহার করিল। তৈল মসৃণ বাঁশির বোঝা টানে ননির হাত হইতে পিছলাইয়া দাওয়ার উপর ছড়াইয়া পড়িল। দুর্দান্ত ননির আচ্ছন্ন অন্তর ওই এক টানেই যেন সজাগ হইয়া উঠিল। সে হাঁকিয়া উঠিল, খবরদার, ভালো হবে না বলছি। হাঁকে ডাকে গিরি নড়িবার নয়। সেও এক কাছা বাঁশি কুড়াইয়া লইয়া উনানের হাঁড়িটায় সজোরে একটা আঘাত করিয়া কহিল, তবে থাক রান্না চুলোর ভেতর। হাঁড়িটা ভাঙিয়া হাঁড়ির ভাত আগুন নিবাইয়া রাশিকৃত বাষ্পধূম উদ্গীরণ করিল। স্তম্ভিত ননি বিস্ফারিত নেত্রে ধূমরাশির দিকে চাহিয়া রহিল। সাধের বাসা তাহার প্রথম দিনেই শখের বাঁশির আঘাতে ভাঙিয়া অমলিনের আগুনে পুড়িয়া ধূম শিখায় উড়িয়া গেল। গিরি গিয়া ঘরের দরজাটা দড়াম করিয়া বন্ধ করিয়া শুইয়া পড়িল। ননি ক্ষণেক সেইখানে দাঁড়াইয়া নির্বাপিত প্রায় উনানের মুখে বসিয়া ফুঁ পাড়িয়া আগুনটাকে সজাগ করিল। পুনরায় নিজেই রান্না চড়াইল, আর একটির পর একটি করিয়া বাঁশি আগুনের মুখে গুঁজিয়া দিতে লাগিল। ভাত গলিয়া ডাল হইল, তবুও ইন্ধন যোগানের বিরাম নাই। বাঁশি ফুরাইল, ননি ভাত নামাইল। সহসা ননির বুকে খিল ধরাইয়া চপল হাস্যধ্বনি উঠিল। খিলখিল করিয়া কে হাসিতেছিল। ননি মুখ ফিরাইয়া দেখিল, ও ঘরের দাওয়ায় বসিয়া গিরি হাসিতেছে। চোখাচোখি হইতেই গিরি কহিল, রাগই তো পুরুষের লক্ষণ, কিন্তু দেখো এইবার তোমার লক্ষ্মী হবে। ননির বক্ষ চিরিয়া একটা হাহাকারের নিঃশ্বাস ছড়িয়া পড়িল। হায় মা কমলা, কোমলতায় কি তোমায় ধরা যায় না? কঠোর হওয়া চাই। সেই দিন ননি বাঁশি ছাড়িল, সঙ্গীত ছাড়িয়া সম্পদের সাধনায় ডুবিল। সে ডোবা যেমন তেমন নয়, সাধ করিয়া গলায় ভার বাঁধিয়া ডোবার মতো। সম্পদের সাধনায় সারাটা দিন মাঠে অবিশ্রান্ত খাটে, সন্ধ্যায় আসিয়া মরার মতো বিছানায় এলাইয়া পড়ে। কথাবার্তা যাহা হয় তাও সংসার লইয়া, কি আছে কি নাই ইত্যাদি। বনের চেয়ে মন আরও নিবিড়, আরও জটিল, তার অন্ত পাওয়া ভার। সেই অনন্ত নিবিড়তার মধ্যে কখন কোন বৃত্তি ঘুমায়, কে কখন জাগিয়া উঠে, কেমন করিয়া জাগিয়া উঠে, সে ধারা বিচিত্র। সেই বিচিত্র ধারায় আবার কিন্তু ননির জীবনে অশান্তি ঘনাইয়া উঠিল। কে জানে গিরির সহসা কি হইল, মনে কি সুর বাজিল, কর্মপ্রিয়া লক্ষ্মী লোলুপা গিরির কিছুতেই যেন ভালো লাগিল না। সবচেয়ে বিতৃষ্ণা জন্মিল ওই সদা কর্মরত ননির উপর। ভালো লাগে না, তবুও সে ভালো লাগাইতে চেষ্টা করে। সে বলে, কি মানুষ তুমি, হাসি নাই কথা নাই। ননি সবিস্ময়ে বলে, হাসি তো। সঙ্গে সঙ্গে একটু হাসেও।
কিন্তু সে যেন ভ্যাংচানি। গিরির গা জ্বলিয়া যায়। কিন্তু এ দাহ অধিকক্ষণ স্থায়ী হয় না। দিন দিন সংসারের সাচ্ছল্যের শান্তির প্রলেপে এ দাহ জুড়াইয়া যায়। আবার মাঝে মাঝে এই সাচ্ছল্য সঞ্চয় এও ভালো লাগে না। ইহার মধ্যেও কি অভাবের সুর বাজে, কি যেন নাই, কি যেন চাই। খোশ মেজাজে গিরি সেদিন রাত্রে কহিল, গঙ্গাজল বলছিল তুমি বেশ গান গাইতে পারো, একটা গান বলো না গো। অভ্যাস স্বভাবে স্রষ্টা। সে শিল্পীর মতো হাতুড়ি নির্মমভাবে পিটিয়া পিটিয়া অসি ভাঙিয়া বাঁশি গড়ে, বাঁশি পিটিয়া অসি গড়িয়া তোলে। অভ্যাসের বশে আনন্দের রাজ্যের ননিয়াজ কর্মী। গানের কথায় সে গা দিল না, তাচ্ছিল্য ভরেই কহিল, হ্যাঁ, গানে কি হবে? গিরি আবদারের সুরে বলিল, না না, একটা বলো না গো। ননি সেই অবহেলার সুরেই উত্তর দিল, হ্যাঁ, রোজ গান বলি খেদে তো কাজ নাই আমার, আমার কাজ কত? গিরি ঝংকার দিয়া কহিল, বলি আগে তো গানের 24 প্রহর হতো, সে বাঁশির বোঝাও তো আমি দেখেছি। আজ না হয় কাজ করছো, তার যে রাঁধে সে বুঝি আর চুল বাঁধে না? তা বাঁধে, কিন্তু চুল থাকিলে বাঁধে। চুল কাটিয়া দিয়া ও কথা বলিলে চোখে জল আসে। ও কথায় বুকে আঘাত না পায় এমন লোক পৃথিবীতে নাই। বিশেষ যে জোর করিয়া চুল কাটিয়া দিয়াছে, সেই যদি ওই কথা বলে, তাহার কথায়। গিরির মুখে বাঁশির কথায়, গানের কথায় সেই প্রথম দিনের কথা মনে পড়িল। আবেগের বান বুক তোলপাড় করিয়া তুলিল। চোয়ালের উপর সজোরে চোয়াল চাপিয়া ননি সে আবেগের কম্পনকে চাপিয়া ধরিল। স্থির দৃষ্টিতে নয়নের উদ্গত অশ্রুর দ্বার রোধ করিল। গিরি আবার সেই আবদারের সুরে বলিল, বলো না গো একটা গান। ননি ধরা গলায় বলিল, গান আর হয় না। গিরি কহিল, হ্যাঁ, হয় না আবার, আমায় বলবে না বলো। অভ্যাসবশে কর্মকঠোর ননি স্মৃতির উত্তাপে কেমন কোমল হইয়া পড়িয়াছিল। সে গিরির এ অভিমান ভরা নিবেদন উপেক্ষা করিতে পারিল না। সে গান ধরিল, শ্যাম, আবার কেন বাঁশি খোঁজো, বাঁশি যে ডুবেছে জলে। ওই এক কলি গাহিতেই কেমন গলা ভাঙ্গিয়া আসিল। সে চুপ করিয়া গেল। অন্ধকারে চোখ দিয়া জলও আসিল। গিরিও পাশ ফিরিয়া শুইল। গান ভালো লাগিল না। শুধু গান ভালো লাগিল না নয়, ঘর সংসার সবের উপরেই মন বিরূপ হইয়া গেল। ক্রমে ক্রমে এই মাঝে মাঝে কিছুই ভালো না লাগার সুর প্রবলতর হইয়া যেন সারাক্ষণে গিরির মনে বাজিতে লাগিল। ধনে ধানে পরিপূর্ণ সংসার, অনুগত স্বামী, গিরি যাহা কামনা করিয়াছিল তাহাই পাইয়াছে। তবু যেন কি নাই, কি চাই, যাহার জন্য আকাঙ্ক্ষার সকল সামগ্রী তিক্ত হইয়া দাঁড়াইয়াছে। কিছুই ভালো লাগে না। সবচেয়ে ভালো লাগে না স্বামীর ওই পরম আনুগত্য। 6টি রাগ আনন্দময়, তাহাদের সঙ্গিনী 36টি রাগিনীও পুলকের ঝঙ্কারময়ী। কিন্তু সংসারের 7ম রাগটি রিপু, বেসুরা অশান্তি তাহার সঙ্গিনী। এই 7ম রাগটি সর্বদাই অসন্তুষ্টা গিরিকে আশ্রয় করিয়া ননির সংসারে বিষম বেসুরা রাগিনীর সৃষ্টি করিল। কারণে অকারণে গিরি অগ্নুৎকার করে, ছুতা নাতায় অশ্রুর বন্যা বহাইয়া দেয়। ননি ব্যস্ত হইয়া গিরির মন জোগাইতে চাষের কাজে আরও বেশি করিয়া মন দিল। দেনাদারদের কাছে ধানের বাকি আদায় করিতে অতিরিক্ত কঠোর হইয়া উঠিল। তবুও গিরি সেই আগ্নেয়গিরি। ননি প্রাণপণ শক্তিতে সাচ্ছল্যের ধারা বর্ষণেও সে উত্তাপ শীতল করিতে পারিল না। গিরির বিশাল মনের গহ্বরে ননির সূক্ষ্ম বুদ্ধি আবার খেই হারাইল। মাঘের শেষাশেষি মাঘী পূর্ণিমায় গ্রামের বাবুদের বাড়িতে উৎসব, হরিনাম সংকীর্তন, যাত্রাগান, মহোৎসব হইবে। চলিত প্রথায় সেদিন সকলের কাজকর্ম বন্ধ। আবাল বৃদ্ধ হরিনামে মত্ত হইয়া উঠে। বনিতারা মাতে না, দেখে। ননির কিন্তু সেদিনও বিশ্রাম নাই। সে মাঠে যায় নাই বটে, কিন্তু সকালে উঠিয়া অবসর দেখিয়া
খড়ের তাড়া বাঁধিতে লাগিয়া গেল। গিরির সদা ভারাক্রান্ত মন সেদিন আনন্দের আশায় একটু হালকা হইয়াই ছিল। প্রভাতে উঠিয়া ননিকে ঘরে না দেখিয়া ভাবিয়াছিল আর 5 জনের মতো সেও উৎসবে যোগ দিতে গিয়াছে। নিজেও উৎসব দেখিতে যাইবার ব্যাকুল আগ্রহে তাড়াতাড়ি কাজ সারিতেছিল। উষার আভাসে কলকণ্ঠ পাখির মতোই আজ আনন্দের আশায় গিরি হর্ষোৎফুল্লা হইয়া উঠিয়াছে। উৎসবের কলরোল ভাসিয়া আসিতেছে। গিরি হর্ষচঞ্চল লঘুপদে গৃহকর্ম সারিয়া ফিরিতেছে। এমন সময় খড়কুটা মাখিয়া ননি আসিয়া কহিল, দড়ি দাও তো, দড়ি এক আঁটি। গিরির সকল আনন্দের ঝঙ্কার ডুবাইয়া ননির ওই কর্মনিরস ধ্বনিটি বেসুরায় বাজিয়া উঠিল। ননির প্রার্থিত দড়ি যেন গিরির সকল আনন্দের কণ্ঠে জড়াইয়া সব ঝঙ্কার নীরব করিয়া দিল। তাহার মুখের দিকে দেহের দিকে তাকাইয়া গিরি কহিল, নাম গান করতে যাওনি তুমি? ননি কহিল, না, খড়গুলো সামলে রাখছি, দড়ি দাও তো দড়ি। সেই বেসুর। গিরির প্রাণটা হাহাকার করিয়া উঠিল। সে মিনতি কণ্ঠে কহিল, না না, আজ সব থাক, যাও নাম গান করে এসো। ননি কহিল সেই আগ্রহহীন নীরস সুরে, ওরাই ডাকছে, ডাকুক, আজ আমার অবসর আছে, খড়গুলো সামলে রাখি, দাও দড়ি দাও। না, তবুও না। গিরির সব যেন বিষাইয়া উঠিল। সে বোঝাখানেক দড়ি আনিয়া মাটিতে আছড়াইয়া ফেলিয়া দিয়া কহিল, ওই দড়ি গলায় দাও গিয়ে। বলি, একদিনও তো পরকালের কাজ করে লোকে। সংসার সংসার সংসার, 12 মাস 30 দিন যে করছো, এসব কি সঙ্গে যাবে? বাক্যবান সহিয়া ঘাঁটা পড়া ননির মনে এ আঘাত ব্যর্থ হইয়া ফিরিয়া গেল। ননি ক্ষণেক দিশেহারার মতো বিহ্বল দৃষ্টিতে গিরির দিকে তাকাইয়া থাকিয়া আঁটিখানেক দড়ি লইয়া নীরবে চলিয়া গেল। নিরুপায় মানুষ এলাইয়া পড়ে, আবার উন্মাদের মতো হইয়া ওঠে। মিনতি অভিমান ব্যর্থ হইয়া গেল। আবার সেই সর্বনাশা প্রাণহীন সংসারের মধ্যে ঘুরিয়া পড়িবার কল্পনায় গিরি পাগলের মতো হইয়া উঠিল। সে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থায় ঘর দুয়ার সব ফেলিয়া ছুটিয়া বাহির হইয়া গেল ওই উৎসবের কলরোলের দিকে। উৎসব মণ্ডপ হইতে দূরে একটা বৃক্ষতলে আত্মগোপন করিয়া গিরি গিয়া বসিল। তখন সংকীর্তনে গাহিতেছিল, হরিনামের গুণে গহন বনে মৃত তরু মুঞ্জরে। গিরির সকল অন্তর ওই সুরেই ধ্বনিয়া উঠিল। সকল প্রাণ মন জুড়াইয়া গেল। আহ, কি আনন্দ! সেও গুনগুন করিয়া ওই সুরে সুর মিলাইয়া গাহিল, হরিনামের গুণে মৃত তরু মুঞ্জরে। আঁধারের পর আলোর বুকে পাখি ভাসিয়া পড়ে সব ভুলিয়া, ফিরিবার চিন্তা না করিয়াই। আজিকার আনন্দের মধ্যে গিরি তেমনিভাবেই মাতিয়া রহিল। সন্ধ্যার পর যাত্রাগান আরম্ভ হইল। রাধা কৃষ্ণের প্রেমের অভিনয়। সে কি সুন্দর, কি মধুর! সখীগণের হাস্য পরিহাস, ফুল তোলা, মালা গাঁথা, দুটি কিশোর কিশোরীর প্রেমের কথা অন্তহীন, যেন ফুরাইবার নয়। কথা কিন্তু দুটি, তুমি আমার, আমি তোমার। সেই লইয়া মান অভিমান, যে মানের জন্য অনন্ত সাধ্য সাধনা। সুরের পর সুর ফুটিয়া উঠে ঝঙ্কারে ঝঙ্কারে, ধাপে ধাপে, পঞ্চমে, সপ্তমে। গিরির শুষ্ক নীরস সকল চিত্ত ক্রমশ আজ যেন রূপ রস শব্দের স্পর্শে সরস হইয়া ফুটিয়া উঠিল। ওই তরুণ কিশোর প্রেমিকটিকে তাহার বড় ভালো লাগিল। সমস্ত দেহ মন যেন ওই তরুণ রূপটির জন্য উন্মুখ হইয়া উঠিল। কিশোরী প্রেমিকা তখন গাহিতেছিল, রূপ লাগি আঁখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। গিরির উন্মুখ অন্তর ঝঙ্কারে ঝঙ্কারে ওই সুরের প্রতিধ্বনি তুলিল। তাহার বিহ্বল আবিষ্ট তন্ময় মুখ হইতে কখন বসনাঞ্চল শ্লথ হইয়া অবগুণ্ঠন খসিয়া পড়িয়াছিল তাহার হুঁশ ছিল না। দীপ্ত চোখে মুখে অন্তরের ঝঙ্কার যেন ফুটিয়া বাহির হইতেছিল, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। তাহার এই দীপ্ত তন্ময় ছবি কাহারও চোখে পড়িয়াছিল কিনা কে জানে, তবে ওই তরুণ কিশোরটি যেন তাহারই পানে ফিরিয়া অভিনয় করিতেছিল।
সে যখন সুললিত কণ্ঠে গান গাহিয়া কিশোরীর নিকট প্রেম নিবেদন করিতেছিল, তখন গিরির মনে হইল ওই নৈবেদ্য তাহার চরণে আসিয়া পৌঁছিল। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। গিরির অন্তরের অরূপ কামনা অপরূপ হইয়া ফুটিয়া উঠিল। সে রাত্রে বাড়ি ফিরিল পুষ্পিত উদ্যানের মতো মাতাল মন লইয়া। বন্ধ দুয়ারে সে আসিয়া ডাকিল, ওগো, ওগো। তাহার অন্তর যেন তাহার স্বরে ভাষায় সেই অভিনয়ের সকল আবেগ সকল সুর ঢালিয়া দিতে চাহিতেছিল। ননি দরজা খুলিয়া দিল। গিরি ত্বরিত পদে গৃহে প্রবেশ করিয়া মুখ হাত ধুইয়া ফেলিতে লাগিল। তাহার মনে আজ আর বিলম্ব সহিতেছিল না। কত কথা, কত ভাব আজ সে প্রকাশ করিতে চায়। সে আপনাকে আজ দিতে চায়, আপনাকে পাইতে চায়। সে শুইয়া বলিল, কি সুন্দর যাত্রা গো। ননি কথা কহিল না, ঘুমের চেষ্টা করিতে লাগিল। গিরি পুনরায় কহিল, কি সুন্দর কেষ্ট গো, যেমন চেহারা তেমনি গান। ননি পাশ ফিরিয়া শুইল। দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার্তের প্রত্যাখ্যানেও প্রার্থনা ছাড়া গতি নেই। সহিয়া সহিয়া প্রত্যাখ্যানেও অন্তরের গতি তাহার প্রার্থনার দিকে। গিরির পিয়াসী অন্তর আজ প্রত্যাখ্যানে বাঁকিয়া দাঁড়াইল না। সে ভিখারির মতো মিনতিভরা কণ্ঠে কহিল, ওগো। ননি তন্দ্রায় আবিষ্ট হইয়া আসিতেছিল, তবুও এই মিনতিতে সাড়া না দিয়া পারিল না। সে তন্দ্রাচ্ছন্নভাবেই উত্তর দিল, আহ্বানে সাড়া পাইয়া পুলকিত গিরি আবেগে সোহাগে উচ্ছ্বাল হইয়া এক নিমেষে অন্তরের সমস্ত নৈবেদ্য উজাড় করিয়া দিতে চাহিল। কিন্তু ভাষায় যে যোগায় না। শেষে অভিনয় স্মৃতি তাহাকে ভাষা যোগাইয়া দিল। সে ডাকিল, প্রাণেশ্বর। ননির সকল তন্দ্রা ছুটিয়া গেল। সে ঘাড় ফিরাইয়া সবিস্ময় গিরির দিকে বিস্ফারিত নেত্রে চাহিয়া রহিল। গিরি আবার কহিল, সেই স্বর, সোহাগে মধুর, আবেগে করুণ, এই পাশে ঘুরে এসো, আজ দুজনে ঘুমোবো না, এসো গল্প করি। খেইহারা নিদ্রাকাতর ননি কহিল, তুমি খেপেছ নাকি? বলিয়া বিরক্তি ভরে ঘুরিয়া শুইল। রূপে গন্ধে বিকশিত ফুলটি ছিঁড়িয়া দলিয়া দিলে যেমন শ্রীহীন মলিন রূপে গন্ধে ভরিয়া উঠে, তেমনি গিরির অন্তর হতশ্রী হইয়া মলিন গন্ধে কদর্য হইয়া উঠিল। পরদিন প্রাতে ননি ঘুম হইতে উঠিয়া ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। গিরি তখনও উঠে নাই। অবসাদ ক্লান্ত দেহে আহত মনে রাত্রিটা জাগিয়া ভোরের দিকে ঘুমের কোলে ঢলিয়া পড়িয়াছিল। ওস্তাদ, ওস্তাদ, ননিদা হে বলিয়া একটি তরুণ আসিয়া বাড়িতে প্রবেশ করিল। তুলিয়া রাখা দামি শালের মতো চেহারা, দেখিতে নবীন থাকিলেও বয়স আছে। তাহার উপর অতি অল্প গোঁফদাড়ি কামাইয়া ফেলায় চকচকে ঘষা পয়সার মতো সৃষ্টির সন তারিখ খুঁজিয়া পাওয়া শক্ত। তুলিয়া রাখা শালের রিপুকর্মের চিহ্নের মতো চোখের কোলে কালি পড়িয়াছে, গালে টোল পড়িয়াছে, হাতের শিরাগুলো প্রকট হইয়া উঠিয়াছে। মাথায় লম্বা বাবরি চুল, গায়ে একটা পাঞ্জাবি, হাতে একটা বাঁশি। ননি তাহাকে দেখিয়া সানন্দে সাগ্রহে কহিল, আয় আয় করি আয়, কেমন আছিস? করি ওরফে এক করি ননির মামার বাড়ির দেশের লোক, সম্পর্কে ভাই। যৌবনের প্রারম্ভে সুরের রাজ্যে তরুণ ননির সে পরম অন্তরঙ্গ ছিল। গানে বাঁশিতে ননির শিষ্য, দুষ্ট পরামর্শে সলায় ছিল ননির গুরু। ননির গুরুগিরির জোরে সে আজকাল করিয়া খাইতেছে। এখন সে যাত্রার দলে থাকে। অজাত শ্বশ্রুগুম্ফ করেই গত রাত্রের যাত্রার দলের সে কোমল কিশোর। ননির সম্ভাষণের উত্তরে করি কহিল, আর দাদা থাকা না থাকা, করি এখন ফুটো কানা করিতে দাঁড়িয়েছে। এখন ভেঙে গড়িয়ে না গেলে বাঁচি। তারপর তুমি তো বেড়ে রয়েছ মাইরি, দিব্যি গোলা ভরা ধান, তকতকে ঝকঝকে ঘরদোর, এই যে রাজার হাল ওস্তাদ। কিন্তু কাল যে তোমায় যাত্রার আসরে দেখলাম না, তোমার মতো গুণী ওস্তাদ লোক গানের আসরে ফাঁক। ননি একটু ফিকা হাসি হাসিয়া বলিল, আর ভাই, যে কাজের ঝঞ্ঝাট, তার উপর একা মানুষ। করি বেশ বঙ্কিম ভঙ্গিমায় বিজ্ঞতার ভানে
তরমুজের লাল বীচের মতো পানের ছোপ ধরা দন্তপাটি বিস্তার করিয়া কহিল, বাব্বারে, দ্রব্যগুণ যাবে কোথা? পয়সার নেশা সকল টানই ভুলিয়ে দেয়। রাজা হয়ে কালাচাঁদ পয়সার নেশায় রাধার মুখ শুদ্ধ ভুলেছিল। তা না হয় হলো, কিন্তু তেমন মিষ্টি মিষ্টি চেহারাখানা এমন চুয়াড়ে করে ফেললে কেন বলো তো? বাঁশি ছেড়ে অসি ধরার ফলই এই। এই বলিয়া সে তাহার স্বভাবকোমল কণ্ঠে গান ধরিল, বাঁশি ছেড়ে অসি ধরা সে কি ব্রজধামে চলে, কি রূপ কি হলো হরি, দেখো হে যমুনার জলে। ননি হাসিয়া ধমক দিয়া কহিল, থাম থাম। কড়ি থামিয়া গেল। ননির কথায় নয়, সহসা তাহার দৃষ্টি কোঠার দরজায় পড়িয়াছিল। বিস্ময় বিমুগ্ধ কড়ির গান আপনা হইতেই বন্ধ হইয়া গেল। কোঠার দুয়ারে বিস্ময় বিস্রস্ত বাসা অবগুণ্ঠনহীনা দীপ্তনেত্রা গিরি। বিকশিত গন্ধমদির ফুলটির মতো উন্মুখ কামনার বিহ্বলতা যেন মুখে চোখে ঝরিয়া পড়িতেছিল। কড়ির দৃষ্টি অনুসরণ করিয়া ননি গিরিকে দেখিয়া ব্যস্ত হইয়া কহিল, চুপ চুপ, বউ রাগ করবে। কড়ি কহিল, বউ? বেড়ে বউ হয়েছে মায়েরি। সুরের মোহ কাটিতেই গিরি আত্মস্থ হইয়া ঘোমটা টানিতে যাইতেছিল, কিন্তু কড়ি কহিল, ও কি ভাজবো, ঘোমটা কেন? আমাকে দেখে ঘোমটা চলবে না, আমি করি। ননিদার আমি ভিন্ন নই, হরিহর বললেই হয়। বলিয়াই আবার গান ধরিল, ঢেকেছে কেন বদন চাঁদ নিরস বাস অঞ্চলে, ফোটা ফুলে কি পাতারি ঢাকা মানে, হে অলি অঞ্চলে। কেমন একটা অস্বস্তি ভরা আনন্দে চঞ্চল হইয়া গিরি বিস্রস্ত অঞ্চলে অবগুণ্ঠন টানিয়া তরিত পদে খিড়কির পথে বাহির হইয়া গেল। ননি বলিল, ভালো করলে না, বউ বোধহয় রেগে গেল। কড়ি বলিল, কেন? ননি বলিল, বউ গান টান ভালোবাসে না। কড়ি আশ্চর্য হইয়া গেল। ভালোবাসে না? তাহার চোখের উপর ভাসিয়া উঠিল শ্রোতৃবৃন্দের সর্বাগ্রে উপবিষ্টা একটি কামনা ব্যগ্র বিহ্বল অনবগুণ্ঠিত মুখ। ননি প্রশ্ন করিল, এখান থেকে যাবি কোথা? চিন্তা বিভোর করি অন্যমনস্কভাবেই উত্তর দিল, থাকবো দুদিন এখানে, ও পাড়ার মামারা ধরছে। হ্যাঁ, তারপর দুপুরবেলা তুমি বাড়িতে থাকবে? ননি কহিল, আলুতে যে একটা ছেঁচন দিতে হবে, তা। ব্যগ্রভাবে করি কহিল, না না, কাজ কামাই করতে হবে না, আমি বরং সন্ধেয় আসব। বলিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। গিরি ফিরিয়া আসিয়া দেখিল কড়ি চলিয়া গিয়াছে। সে অবগুণ্ঠন মুক্ত করিয়া কহিল, ওই কেষ্ট সেজেছিল গো, বেশ গলা কিন্তু, কে হয় তোমার? ননি বলিল, বন্ধু লোক, মামার বাড়ির সম্পর্কে ভাইও হয়। গিরি যেন উৎফুল্ল হইয়া উঠিল, তাহলে বলো, আপনজন? ননি কহিল, তেমন আপন আর কি, রক্তের সম্বন্ধ তো নাই, গাঁ সম্পর্কে। গিরি রুষ্টভাবে বলিল, গাঁ সম্পর্কে মুচিমিনসেও আপনজন, আর একটা সম্পর্কও আছে, পর আবার কি করে হলো? আপন বললে তো খেতে লাগছে না তোমাকে। ননি একটু অপ্রস্তুত হইয়া গেল। না না, পর তো বলি নাই, তবে রক্তের সম্বন্ধ কিছুই নাই, নইলে বন্ধু লোক, ভাই, আপনার বই কি। গিরি প্রফুল্ল মুখে সপ্রশংস হাসি হাসিয়া কহিল, বেশ লোক বাপু। ফুলের কথা উঠিলে কুঁড়ির কথাও মনে পড়িয়া যায়। কড়ি বেশ লোক বলিতেই ননির সেই অতীতের অন্তরঙ্গ কড়িকে মনে পড়িয়া গেল। তাহার অন্তর গিরির কথায় প্রতিবাদ করিতে চাহিল, কিন্তু গিরির সম্মুখে সে কথা প্রকাশ করিতেও কেমন বাধো বাধো ঠেকিল। ধীরে ধীরে কোদালখানি হাতে করিয়া উঠিয়া দাঁড়াইতেই গিরি কহিল, কোথা যাবে? ননি কহিল, মাঠে। সুরের রাজ্যে সঙ্গীতের মধ্যে তাল কাটিয়া যেমন খট করিয়া মনে লাগে, ননির কথাটিতে গিরির অন্তরে তেমনি তাল কাটিয়া গেল। কাজ কাজ কাজ, সমস্ত অন্তর বিষাইয়া উঠিল। গিরি গুম হইয়া রহিল।
মনে গুমট, কিন্তু কানে গানের ঝঙ্কারের রেশ বাজিতেছিল। শরতের মেঘের মতো গুমট ভাবটা কিন্তু তাহার স্থায়ী হইল না। পুঞ্জীভূত পুলকের উতল হাওয়ায় ঘুমটের মেঘ কোথায় সরিয়া গেল? মনটি নির্মল হইয়া উঠিল। তাহার সকল আকাঙ্ক্ষা উন্মুখ চিত্ত সদ্যপ্রাপ্ত আনন্দের আস্বাদটুকু চর্বিত চর্বণের মতো ঘুরাইয়া ফিরাইয়া স্মরণ করিতেছিল। মনে জাগিতেছিল মান, অভিমান, সাধ্য সাধনা, প্রেমের বিহ্বলতা, গান, রূপ, সুর, সুন্দর। ধ্যানে মন মানে, কিন্তু পেট মানে না। বসিয়া বসিয়া সুন্দরের ধ্যান করিতে পেট রাজি হইল না। বিষম বিরক্তি ভরে গিরি উঠিয়া রান্না চড়াইল। মনে ঝঙ্কার, বাহিরে ঝঞ্ঝাট, বেশ খাপ খায় না। গিরিরও কাজ ভালো লাগিতেছিল না, আর না করিলেও নয়। সে কড়াটা দুম করিয়া উনানের উপর চাপাইতে উনানের খানিকটা ভাঙিয়া গেল। আগুন জ্বালিতে গিয়া নিভিয়া গেল। রান্না একটা পুড়িয়া গেল, একটা কাঁচা থাকিল। সহসা এই বেসুরের মাঝে একটি সুর বাজিয়া উঠিল। ওস্তাদ! সেই অস্বস্তি ভরা আনন্দে গিরির চঞ্চল হইয়া উঠিল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর প্রবেশ করিয়া দরজাটা ভেজাইয়া দিয়া আড়াল হইতে উঁকি মারিয়া দেখিতে লাগিল। পুলকিত অস্বস্তিতে বুকটা ঢিপঢিপ করিতে লাগিল। হাতের চারিটি আঙ্গুল দিয়া অঙ্গুষ্ঠকে অনাবশ্যক জোরে সে মচকাইতে লাগিল। কড়ি আসিয়া শূন্য অঙ্গনে দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া কহিল, কই ওস্তাদ কোথা? বাড়িতে তো নাই, গেল কোথা ওস্তাদ? কিন্তু বাড়িতে নাই বলিয়া তাহার চলিয়া যাইবার কোনো চেষ্টা দেখা গেল না। বরং রান্নাঘরের অর্ধমুক্ত দুয়ারের দিকে তাকাইয়া দিব্য রান্নাঘরের দাওয়ায় উঠিয়া বসিয়া স্বেচ্ছায় কৈফিয়ত দিল, আচ্ছা একটু বসি, এখনই আসছে সে। তারপর ধীরে ধীরে হাতের বাঁশের বাঁশিটায় সুর তুলিল। বাদকের নৈপুণ্যে বাঁশি জাগিয়া উঠিল। ঝঙ্কারের পর ঝঙ্কারে একটা মোহের রাজ্য গড়িয়া তুলিল। সহসা করি বাঁশি থামাইয়া দুয়ারের পানে তাকাইয়া হাসিয়া কহিল, একটু জল দাও তো ভাজবো, গলাটা শুকিয়ে উঠেছে। তখন অর্ধরুদ্ধ দুয়ার পূর্ণ মুক্ত, আর মুগ্ধ মুখে দীপ্ত নেত্রা অবগুণ্ঠনহীনা গিরি সেখানে দাঁড়াইয়া। সুর থামিয়া কথার আঘাতে চমক ভাঙিতেই গিরি ঘুমটা টানিতে গেল, কিন্তু করি হাত জোর করিয়া কহিল, ও কি ভাজবো, আবার ঘুমটা কেন? আমি কি তবে পরই হলাম? আড়ি পাতিয়া ধরা পড়িলে তরুণীর মন যে সলজ্জ পুলকে ভরিয়া উঠে, সেই পুলকিত লজ্জায় গিরি রাঙা হইয়া উঠিল। মৃদু হাসিয়া অস্ফুট জড়িত কণ্ঠে কহিল, না না। করি কথায় লজ্জা ভাঙিবার প্রয়াস না করিয়া কাজে ভাঙাইয়া দিল। কহিল, তবে একটু জল দাও তো ভাই। শুধু জল কি দেওয়া যায়? বিশেষ আপনজন। গিরি আধ ঘন্টা টানিয়া রেকাবিতে দুখানা বড় বাতাসা, তোলা নতুন সরফুলো গেলাসে জল নত দৃষ্টিতে বহিয়া আনিয়া নামাইয়া দিল। কড়ি কড়কড় করিয়া বাতাসা দুইখানা চিবাইয়া ঢকঢক করিয়া জল খাইয়া কোঁচার খুঁটে মুখ মুছিতে মুছিতে কহিল, দান তো হলো, দক্ষিণাটা দাও। পান গো পান, বলিয়া গাহিয়া উঠিল, ও তোমার হাতের মিঠে খিলি খেলে বয়স বাড়ে না। গিরির অন্তরটা ছি ছি করিয়া উঠিল, মনটা কেমন বাঁকিয়া দাঁড়াইল। কিন্তু আপনজন, অসম্মান তো করা যায় না। লজ্জায় বিরক্তিতে আসিয়া পানের ঘরে পান লইতে লইতে ভাবিতেছিল, না, যাইয়া কাজ নাই, আর উহার সম্মুখে বাহির হইব না। কিন্তু দেখা দিব না বলিলে কি হয়? সে যদি দেখিতে সম্মুখে আসিয়াই হাজির হয়, তো দেখা না দিয়া উপায় কি? নিজে ছাড়িলেও কমলি যদি না ছাড়ে, তবে ছাড়ায় কি করিয়া? করি একেবারে পানের ঘরের দুয়ারে হাজির হইয়া মিনতি করিয়া মিষ্ট কণ্ঠে কহিল, রাগ করলে ভাই ভাজবো, রাগ করো না ভাই, আমি একটু আমোদে লোক, আনন্দের রাজ্যের লোক কিনা। তাই তাই। গিরির অন্তর নিশ্চিন্তে নিঃশ্বাসে সায় দিয়া উঠিল, তাই তাই, আনন্দের রাজ্য যে চঞ্চল, একটু উচ্ছল। করি উত্তরের প্রত্যাশা না করিয়াই
হাতটা গিরির সম্মুখে মেলিয়া দিয়া কহিল, পান দাও। হাতে হাতে পান দিতে গিরির মনটা কেমন কেমন করিতেছিল। আবার ওই আনন্দের রাজ্যের কৈফিয়তটা ব্যাপারটা একটু লঘুও করিয়া দিতেছিল। এই ন যজ ন তস্থ সমস্যার সমাধান করিয়া লইল করি নিজেই। সে নিজেই গিরির হাত হইতে পান দুইটা মৃদু আকর্ষণে টানিয়া লইয়া গিরির এই ঘটনাটার উপর কোনো চিন্তা করিতে না দিয়াই কহিল, ভাজব, তুমি নাকি গান ভালোবাসো না? প্রিয়কে অপ্রিয় নেত্রে দেখার অভিযোগ বড় কঠিন, সহ্য হয় না। গিরি দীপ্ত প্রতিবাদ করিয়া বলিল, মিছে কথা। করি বলিল, তোমার কর্তাই তো বলছিল ভাই। গিরি সরসে বলিল, নরকে মিনসে নিজে যেমন তেমনি সবাইকে ভাবে সংসারে। করি কোনো কথা না বলিয়া বাঁশিতে ফুঁ দিল। বাঁশি বাজিল ছন্দের সুরে, কড়িতে কোমলে ঝংকারে। সঙ্গীতে সর্বদেহে মনে শিহরণ প্রবাহ ঢালিয়া দিয়া বাজিয়া চলিল। গিরি তেমনি দাঁড়াইয়া বিভোর উচ্ছল। বাঁশি থামিল। করি বলিল, কই ওস্তাদ তো এলো না, আমি তবে আসি। গিরি বলিল মৃদু কণ্ঠে আবেশের মধ্যে, না না, বাজাও, আরও বাজাও। আবার বাঁশি বাজিল, এবার হিল্লোলিত চটুল লাস্যধারা গতিতে, মদির ছন্দে, সকল চিত্ত অধীর করিয়া শোণিতের ধারায় ধারায় অগ্নিতপ্ত তরঙ্গের অনুভূতি ফুটাইয়া। সহসা আত্মহারা গিরি একটা আকর্ষণে কড়ির বুকের উপর গিয়া পড়িল। কড়ি সুযোগ বুঝিয়া আত্মহারা বিহ্বলা গিরির হাত ধরিয়া আপন বুকের উপর টানিয়া লইল। স্পর্শেরও রূপ আছে, অনুভূতি তাহা প্রত্যক্ষ করে। প্রখর গ্রীষ্মে হিম যখন কাম্য, তখনও সর্পের শীতল স্পর্শে সুষুপ্তের সুপ্তি ভাঙ্গিয়া যায়। সুরের স্বপ্নে সুপ্তা গিরিও সর্পস্পৃষ্টার মতো চমকিয়া জাগিয়া উঠিল। সবলে পাপক্ষীণ কড়িকে দূরে ঠেলিয়া দিয়া হাতের কাছে পানের বাটাখানা লইয়া সজোরে কড়িকে আঘাত করিল। বাটাখানা গিয়া লাগিল কড়ির পায়ের গোছে। লাগিতেই কাটিয়া গিয়া ঝরঝর করিয়া রক্ত ঝরিতে লাগিল। কড়ি একটা কুৎসিত কথা বলিয়া গিরিকে আয়ত্ত করিবার চেষ্টায় উদ্যত হইতেই গিরির তরকারি কাটা বটিখানা তুলিয়া কহিল, বেরিয়ে যাও। সব ভয়ে কড়ি আহত পদেই খঞ্জ লম্ফে গৃহত্যাগ করিয়া পলাইল। সাধের বাঁশিটা তাহার পড়িয়া রহিল। কিন্তু এক্ষেত্রে বাঁশিটা উদ্ধারের চেয়ে সর্বনাশীর হাত হইতে উদ্ধার পাওয়াই সর্ববাদী বিচক্ষণ ও বুদ্ধিমানের কাজ। বিচক্ষণ ও বুদ্ধিমান করি। গিরি বঁটিটা আছড়াইয়া ফেলিয়া দিয়া মুখে আঁচল দিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। তাহার অন্তর হাহাকার করিয়া উঠিল। গিরির মরিতে ইচ্ছা করিতে লাগিল। কিন্তু মরণকে ডাকিলেই মরণ আসে না। আসিলেও গল্পের কাঠুরিয়ার মতো মানুষ তাহাকে বিদায় করিয়া বাঁচিয়া যায়। মরণকে বরণীয় মনে হইলেও স্বহস্তে মরণের ব্যবস্থা আর 5 জনের মতোই গিরিও করিতে পারিল না। শুধু দারুণ যন্ত্রণায় গিরি ছটফট করিতে লাগিল। সহসা, কই গিরি কই বলিয়া মোট পুঁটুলি কাঁখে কয়জন নারী গৃহে প্রবেশ করিল। গিরি ফিরিয়া দেখিল তাহার মা ও আর কয়জন বাপের বাড়ির আত্মীয় স্বজন। দারুণ অশান্তির মধ্যে স্বজনের সান্ত্বনার আশ্রয় পাইয়া গিরি বাঁচিয়া গেল। সে ব্যাকুল আগ্রহে কহিল, মা। মা স্নেহভরে কহিলেন, হ্যাঁ মা, শ্রীধাম যাব দোল দেখতে, তাই পথে তোর সঙ্গে দেখা করতে এলাম। গিরি কহিল, শ্রীধাম যাবে? সুরটি শুধু প্রশ্নের নয়, কল্পনার স্বপ্নেও জড়িত। তারপর আপনার সমবয়সী একটি বিধবার দিকে ফিরিয়া কহিল, তুইও? সে হাসিয়া হাত নাড়িয়া কহিল, হ্যাঁ লো, শুনে আসি শ্যামের মাসি। গিরি স্বপ্নাবিষ্টার মতোই প্রশ্ন করিল, সত্যি সেখানে বাঁশি বাজে? একজন প্রবীণা কহিল, বাজে না? বাজে বই কি, কিন্তু সে কি সবাই শুনতে পায়? যার প্রাণ কাঁদে সেই পায়, আমরা কি আর। ঠোঁট চাপিয়া একটা হতাশার পিচ কাটিয়া সে কথাটার উপসংহার করিল। গিরি ছোট মেয়েটির মতো চপল চাঞ্চল্যে একটা বিপুল আনন্দ প্রকাশ করিয়া কহিল,
আমিও যাব। মা কহিল, তা কি হয়? জামাই কি বলবে? গিরি কাঁদিয়া রাগিয়া মরিবার ভয় দেখাইয়া শেষে জিতিল। মা কহিল, দেখো বাপু, জামাই বলে তো চলো। বেলা শেষে ননি বাড়ি ফিরিতেই গিরি বিনা ভূমিকায় কহিল, আমি মায়ের সঙ্গে শ্রীধাম যাব। ননি চমকাইয়া উঠিয়া কহিল, সে কি, তা কি হয়? গিরি সরসে কহিল, কেন হবে না, আমি যাবই। ননি কহিল, আমি একা মানুষ, এই ঘরদোর। গিরি বিপুল উচ্ছ্বাসে কাঁদিয়া কহিল, তোমার পায়ে পড়ি গো, তোমার ঘরের বোঝা তুমি নাও, আমায় খালাস দাও, ছেড়ে দাও, মানা করো না। ননি কিছুক্ষণ চুপ করিয়া রহিল। কত চিন্তা, কত কথা মনে উঠিল, ডুবিল। শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে যাও। বলিয়া সে ধীরে ধীরে খিড়কির ঘাটে পা ধুইতে গেল। অন্যদিন হইলে কতক্ষণ তাহার পা ধোয়া হইয়া যাইত, কিন্তু আজ ঘাটের উপর রক্ষিত একখানা ইঁটে পা ঘষিতেই লাগিল, ঘষিতেই লাগিল। বুকে তাহার কত যে ব্যথার কথা, সে তো মুখের ভাষায় ফুটিবার নয়, দুঃখের ভাষায় যে দীর্ঘশ্বাসে, অশ্রুধারায়। কয় ফোঁটা অশ্রু তাহার বুক বাহিয়া ঝরিয়া পড়িল। শেষে সে দুঃখ রূপ পাইল ননির অতীতের সুখের সাথী সব ভোলানো গানে। ননি বহুদিন পরে গুনগুন করিয়া গান ধরিল, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। শেষ রাত্রে যাত্রীর দল বাহির হইবে। গিরি মোট পুঁটুলি বাঁধিয়া আর যাত্রীদের সঙ্গেই শুইয়াছে। বড় আশায় সে বুক বাঁধিয়াছে, ব্রজের বাঁশি শুনিবে, সে শান্তি পাইবে। আহ, সে চির পবিত্র, চির আনন্দময়। কিন্তু তবু এই আনন্দের মধ্যে যেন ক্ষীণ রোদনের করুণ উদাস রাগিনী বাজে। গিরি ঘুমাইতে পারিল না। কতক্ষণ পরে সবে তাহার ক্ষীণ তন্দ্রা আসিয়াছে, সহসা কানে আসিয়া বাজিল বাঁশির সুর। মধুর, মধুর, এই সুরই সে যেন চায়। আহা! ব্রজের বাঁশির সুর তাহাকে এত দূরেও ডাকিল। মাঘী পূর্ণিমার পর কৃষ্ণাদ্বিতীয়ার প্রায় পূর্ণচন্দ্রের মদির জ্যোৎস্না জানলাটার ভাঙা ফাঁক দিয়া উঁকি মারিতেছিল। সে পথশ্রান্ত সুষুপ্ত যাত্রীদলের ভিতর হইতে উঠিয়া ধীরে ধীরে দরজা খুলিয়া বাহির হইয়া পড়িল। নির্দিষ্ট স্থানে পাতা শয্যাটির নির্দিষ্ট অংশে একা শুইয়া ননি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আজ তাহার মনের কথার ভাষাই ওই। তার মনে হইল তাহার পাতানো ঘর জন্মের মতো ভাঙিয়া গেল। গিরির জন্য সে কি না করিয়াছে, বাঁশি ছাড়িয়াছে, গান ছাড়িয়াছে, উৎসব ভুলিয়াছে। আপনার মর্মখানি নিঙাড়িয়া গিরির পা দুটি রাঙাইয়া দিয়াও সে গিরিকে পাইল না, গিরি ধরা দিল না। গভীর বেদনায় তাহার মনটা টনটন করিয়া উঠিল। সে ঘর খুলিয়া দাওয়ার উপর আসিয়া বসিল। শুভ্র জ্যোৎস্নায় সুন্দরী ধরণী, ননি যেন একটু আরাম পাইল। সে চাঁদের দিকে চাহিয়া রহিল। কতক্ষণ কাটিয়া গেল, ঘাট ধরিয়া উঠিতে ননি দৃষ্টি নামাইল। চকচক করিতেছে ওটা কি? কুড়াইয়া লইয়া দেখিল, বাঁশি। মদির জ্যোৎস্নায় নির্জনে পাইয়া বেদনায় সান্ত্বনার আশা দিয়া বাঁশি তাহাকে যেন কহিল, বাজাও বাজাও। অতি মৃদু সুরে বাঁশি বাজিল। ক্রমে ক্রমে সুর উচ্চ হইতে আরো উচ্চে উঠিয়া বাজিয়াই চলিল। সহসা কাহার স্পর্শে চমকিয়া ননি ঘুরিয়া দেখিল, পাশে বসিয়া গিরি। বাঁশি বন্ধ করিয়া অপ্রস্তুতভাবে অপরাধীর মতো ননি কহিল, "আহ, বাঁশিটা পড়েছিল, তাই।" গিরি সোহাগের রাশি ঢালিয়া ননির গলা জড়াইয়া ধরিয়া কহিল, না না, বাজাও বাজাও, আবার বাজাও। বাঁশি আবার বাজিল, বাজিয়াই চলিল। সহসা গিরি হাত দিয়া ননির মুখ হইতে বাঁশিটা নামাইয়া দিয়া পুলকে কৌতুকে আদরে লজ্জায় মাখামাখি করিয়া কহিল,
আমি তো আর যাব না। ননি ব্যগ্রভাবে কহিল, যাবে না? সত্যি? সোহাগে সুখে এপাশ হইতে ওপাশ পর্যন্ত ঘাড় নাড়িয়া গিরি কহিল, না গো না। পুলকের ছোঁয়াচে ননিও বিভোর হইয়া উঠিয়াছিল। পরম তৃপ্তিতে চরম আগ্রহে গিরিকে বুকে টানিয়া তাহার হাস্যভরা ওষ্ঠাধর হইতে হাস্যরেখার ছাপ তুলিয়া লইল। তারপর সকৌতুকে কহিল, তীর্থের সাজ খুললে কি হয় জানো তো? গিরি তাহার বুকে মুখ লুকাইয়া কহিল, এই তো আমার তীর্থ মধুর, মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।